অবরুদ্ধ নিশীথ তেজস্মিতা মূর্তজা। আজকে রয়েছে ৬০তম পর্ব। গল্প পাঠে আছি আমি তারিফ। পলাশের হাসি পাচ্ছে, দুঃখে না আনন্দে বুঝতে পারছিল না। পায়ের কাছে দুজন অফিসারদের মরদেহ পড়ে আছে। তার একটু ইচ্ছা নেই জয় হামজার হাতে ধরা পড়ার। এত নিখুঁতভাবে স্নাইপার চালানোর দক্ষতা হামজার আছে, অর্থাৎ দুজন তাকে পুলিশের হাতে পড়তে না দিতে দৃঢ় প্রতিজ্ঞ। হাতের হ্যান্ডকাপের দিকে তাকালো। এত বছরের পাপের জীবনে প্রথমবার এটা হাতে পড়েছে। বাইরে বোধহয় আততায়ীদের সাথে টুকটাক লুকোছড়িয়ে চলছে পুলিশদের। পাশের বিল্ডিংয়ে জানালা বা ছাদে কাউকে দেখা যাচ্ছে না, অর্থাৎ হামজা নিচে নেমে গেছে। তাহলে জয় কোথায়? গণ্ডগোল বাঁধানো শেষ, ফোর্স লণ্ডভণ্ড হয়ে গেছে। পলাশ ভুলেও পালানোর চেষ্টা করল না। সে পুলিশের হাতছাড়া হতে চায় না। আগুন জ্বলছে চারদিকে। পেছনের ডোবার কাছের প্রাচীরের ওপার থেকে আরও কয়েকটা ককটেল এসে পড়ল বাগানে। জয়ের ছেলেরা আর পলাশের দলের ছেলেরা সব একাকার হয়ে গেছে। উদ্দেশ্য আলাদা হলেও আপাতত কাজ একই দুই দলের, পলাশকে পুলিশের হাতে না পড়তে দেয়া। ককটেল একটা পলাশকে ঘেঁষে গেল। দ্রুত মাথা নামিয়ে বকে ওঠে পলাশ। রূপকথার জন্য বেশ টেনশন হচ্ছিল। ওকেও কি ধরা হবে? ও তো কোনো দোষ করেনি। তার নিজের বউকে আঘাত করার অধিকার শুধু তার আছে। পাশের বিল্ডিংয়ে বাহিনীর ৩ জন ঢুকে পড়ল। হামজা তখনও বিল্ডিংয়ের ভেতরেই। দোতলায় নেমে এসেছে ছাদ থেকে। দোতলার প্রধান কার্যালয় এনজিওটির। একাধিক কেবিন আর ডেস্ক সাজানো এক এক ইউনিটে। বাথরুমের দেয়ালের আড়ালে দাঁড়ালো হামজা। বাহিনীর লোক প্রথমত ছাদে উঠবে, কারণ ওরা নিশ্চিত বুঝেছে ফায়ারিং ছাদের উপর থেকে হয়েছে। হাতের M24 স্নাইপার রাইফেলটির ওজন কম বেশি ১৫-১৬ পাউন্ড। সেটাকে ঠ্যাঙ্গে ঠেকিয়ে রুমাল দিয়ে মুখ মাথা বেঁধে ফেলল। চোখ দুটো ঠিকমতো দেখা যাচ্ছিল না। এরপর গিয়ে দোতলার প্রবেশ দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। ঘুটঘুটে অন্ধকার গোটা বিল্ডিং। ওদের হাতে টর্চ আছে অবশ্য, তবে সেটার আলো সরু সামনের দিকে, বাকিটা অন্ধকার। ওরা যখন দরজা পেরিয়ে সোজা হুড়হুড় করে দোতলার ইউনিটের ভেতরে ঢুকে পড়ল, হামজা পায়ের স্যান্ডেল খুলে হাতে ধরে আস্তে করে বেরিয়ে এলো অন্ধকারে। নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে বাড়ির পেছনের ডোবার ধার এগিয়ে গিয়ে আমবাগানের ধারে ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালো। জয় কারো অস্তিত্ব টের পেতে পেছন না ঘুরে পিস্তলের মুজেলটা হাত বাঁকিয়ে তার পেটে তাক করে। হামজা শান্ত স্বরে বলল, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না। এই ঝোপটাকেও সার্চ করা হতে পারে, এগিয়ে যা। জয় খ্যাক খ্যাক করে উঠল। ভাই, তুমি এইখানে কারবার লাড়তে আইসো? ফোর্স ছড়ায় পড়ছে চারদিকে। কবির দাঁড়ায় আছে মোড়ের ওপারে। বাড়ি যাও। আরমিন, ভাবি, তুলি বাড়িতে একা। কেউ নেই কিন্তু বাসায় ওরা ছাড়া। হামজা জয়কে ছোট্ট একটা পকেট চাকু ধরিয়ে দিয়ে বলল, এটা রাখ। মুখের রুমালটা খুলে জয়ের হাতে পেঁচাতে পেঁচাতে বলল, সাবধানে ব্যবহার করবি ওটা, হাতে লাগলে সর্বনাশ। জয় ঠেলে বের করে দেয় হামজাকে। যাও তুমি, আমার কিচ্ছু হবে না। তখনও চারদিকে তোলপাড় হয়ে যাচ্ছে। আরও ব্যাকআপ টিম এসে ভরে গেছে চারদিকে। সব ছড়িয়ে পড়েছে চারপাশে। ৩ জন অফিসার অজানা আততায়ীর গুলিতে নিহত। তাতে খেবা মৌমাছির মতো ছিটকে পড়েছে গোটা এলাকায় সবগুলো। বাহিনীর লোক ভাবেনি পলাশকে ধরতে এমন কাণ্ড হবে। সবার কথা তো নয় আসলেই, কিন্তু হামজা স্পটটা বেরিয়ে বাকিটা পথ আরাম করে আমপাবলিকের মতো হেঁটে এসে মোড়ের এপারে কবিরকে বলল, সিচুয়েশন হ্যান্ড আউট হয়ে গেছে। জিপ নিয়ে তুই জয়ের কাছে যা, উল্টো পথ ধরে যাবি। তারপর পলাশের বাড়ির পেছনের আমবাগানের ভেতর থেকে ঢুকবি। জয় ওদিকে দিয়ে বের হবে, অন্য উপায় নেই আর। আচ্ছা ভাই। কবির কোনো মতো মাথা নেড়ে গাইগুই করা শুরু করলো। জয় ভাই বলছে আপনারে বাড়ি পৌঁছাইয়া দিতে। হামজা নীরব চোখে তাকালো। আর আমি কি বলছি? কবির আর একটা কথাও বলল না, চুপচাপ সোজা জিপে উঠে বসলো। যাবার আগে শুধু আস্তে করে একবার বলল, ভাই, আপনি কি আলাদা গাড়ি করে বাড়ি যাবেন? বাড়ি যাব না আপাতত, বাড়িতে কয়েকজনকে রেখে এসেছি, তুই দ্রুত যা। কবির চুপচাপ চলে যায়। হামজা জয়কে এমন অবস্থায় ফেলে বাসায় যাবে, এই ভাবনা ভাবার মতো কঠিন বোকামি করেছে সে। বুঝল। পলাশ তখনও পুলের ধারে দাঁড়ানো। ওর হাতে হ্যান্ডকাপ পরানোর পর পুলিশদের ওর দিকে আর খেয়ালও নেই। পুরো মনোযোগটা ৩ মরদেহ ও অজানা হামলাকারীদের উপর পড়েছে। পলাশের কাছে তখন মাত্র 2 জন রক্ষী, তবু বেশ দায়সারাভাবে দাঁড়িয়ে, কারণ পলাশের কোনো হেলদোল নেই। সে যেন হাত করা পরে বেশ সুখে দাঁড়িয়ে আছে। হাত দিয়ে মাঝে মধ্যে পকেট হাতড়ানোর চেষ্টা করছে। একটু লেবু পানি পেলে ভালো হতো। মাথাটা ঝিমঝিম করছে তার। জয়ের মুখ বাঁধা।
তবুও বোতলের কর্ক খুলতেই ঝাঁঝালো এক শ্বাস আটকানো ধোঁয়ার মতো গন্ধ এসে নাকে ঠেকল। হালকা কেশে উঠল। লোহার গেটের ছিটকিনির উপর অল্প অল্প করে তরল ঢালছিল। তাতালো ছোঁয়ায় প্লাস্টিকের মতো ক্ষয় হয়ে পড়ছিল ধাতুগুলো। মাটিতে পড়ার পর চিরচির করে শব্দ হচ্ছিল। এক সময় গোটা ছিটকিনির সিস্টেমটাই ক্ষয় হয়ে পুরো নিঃশেষ হয়ে গেল। জয় বোতলটার কর্ক কোনো মতে আটকে বোতলটা দূরে ছুঁড়ে মারল। হাতের রুমালের উপর পড়েছে বোধহয় 2-1 ফোঁটা। রুমাল না পেঁচানো থাকলে হাতে লাগতো। পিস্তলের ম্যাগাজিন খুলে কয়েকটা অ্যাম্বরি লোড করে সাইলেন্সার লাগিয়ে নিয়ে আস্তে করে গেটটা খুলে ভিতরে ঢুকলো। শুকনো পড়ে গাদা হয়ে আছে। হাই বুটের নিচে মরমর করছিল। পলাশ এদিক ওদিক তাকিতুকি করছিল। জয়কে দেখে ভ্রু কুঁচকে ফেলল। তারপর কেমন একটা অস্থিরতা ঘিরে ফেলল পলাশকে। হাজার হোক, এই জয়কে পলাশ ছোট থেকে দেখেছে। হোটেলে একসাথে বসে মদ খাওয়া, আড্ডা দেয়া, তার সামনে এমন নিকৃষ্ট অপরাধীর মতো দাঁড়াতে বেশ অপ্রস্তুত লাগছিল পলাশের। তারা দুজনই পাপিষ্ঠ, অথচ সেই সব পাপকে ছাপিয়ে আজ এক পাপীর কাছে আরেক পাপী হয়ে ধরা দিল। জয় ইশারায় সালাম দেয় পলাশকে। পলাশ ছাড়া আর কারো সাধ্যি নেই জয়কে চেনার। এমনভাবে প্যাকিং করেছে নিজের। পুলিশ দুটো জয়কে খেয়াল করে রাইফেল তাক করার আগেই লুটিয়ে পড়ল মাটিতে। জয়ের সেমি অটোমেটিক পিস্তলের 3টা বুলেট, 2টো প্রাণহীন দেহ। পলাশ দৌড়ে ভেতরের দিকে এগিয়ে যেতে চায়। ফোর্সের সবাই সামনের দিকে। এটাই বোকামি ওদের। দুজনকে রেখে ওরা নিশ্চিন্তে আততায়ী খুঁজছে। অবশ্য কারণ আছে, এখনও খণ্ডযুদ্ধ চলছে সামনে। পলাশ বাড়ির পেছন দরজা অবধি পৌঁছালো না। জয় নিখুঁত নিশানায় পলাশের ডান পায়ে গোড়ালি বরাবর শুট করল। থুবড়ে পড়ে যায় পলাশ। তখনই ঢুকলো কবিরের সাথে 3 জন। পলাশের মুখে খানিকটা কাপড় গুজে ওকে টেনে বাগানের ভেতর নেবার পর পুলিশের কয়েকজন এপারে এলো। গোটা ঘটনাটা পুলিশ বাহিনী পলাশের বাড়িতে ঢোকার 5 মিনিটের মাঝে ঘটে গেল। একই সাথে বিভিন্ন দিকে বিভিন্নভাবে সেট আপ হয়ে শেষ অবধি জয় গাড়ি ভাগিয়ে আম বাগান পেরিয়ে ঢুকে পড়ল এক গ্যারেজে। সেখানকার শাটার ডাউন হলো। পুলিশের বাহিনীর নাগালের ভেতরেই তারা তখন নাগাল ছাড়ানো ফেরারি। পলাশের পায়ের গুলিটা কোনো মতে পাঁচ হয়ে গেছিল। নেহাত থামানোর উদ্দেশ্যে গুলি ছোড়া। কোনো মতো রক্ত বন্ধ করে ওকে স্যারিটিড ড্রাগ দেয়া হলো। শেষ রাতের দিকে যখন গাঙ্গের পাড়ের বাড়িতে পৌঁছালো ওরা, রূপকথা চুপচাপ দাঁড়িয়ে আছে জানালার ধারে। কবির অবাক হয়ে যায়। হামজা বসে আছে সোফায়। বাড়িতে না গিয়ে এখানে এসে জয়ের অপেক্ষা করছে। কি দৃঢ় বিশ্বাস, জয় হয়ে ফিরবে। সে জয়কে সেই ধাঁচে গঠনগতভাবে কাঠামো দিয়েছে। পলাশের বাড়ি নির্জন জায়গা। কারো সন্দেহ হবার কথা নয় যে পলাশ এভাবে পালিয়ে নিজের কোনো বাড়িতে যাবে। হলেও সে ব্যবস্থা আছে। পুলিশের ধারণা পলাশকে নিয়ে পালিয়েছে ওর দলের লোকেরা। রূপকথা স্বামীকে সেই রাতে একবার দেখেছিল অচেতন অবস্থায়। জয় ওকে ধরে নিয়ে এসে বেসমেন্টের এক কক্ষে শিকল পরিয়ে রেখে গেছে। তারপর যেসব অমানসিক অত্যাচার করা হয়েছে সেসব সময় রূপকথা দূরে থেকেছে। ওসব ভালো লাগে না। পলাশের গঙ্গানি কানে এলে নিজের সেই সব দিনের কথা মনে পড়ে যায়। বিশেষ করে বিয়ের সেই প্রথম রাত। তার ফর্সা নমনীয় অক্ষত চামড়ায় পলাশের পাগলাটে থাবা পড়েছিল। এরপর আর সব কত যন্ত্রণা, কত ছটপটানি, প্রতারণা আর বাধ্যগত সেই সব পাপ। নিষ্পাপ এক চাঁদ মুমতাহিনা। রূপকথার নিজেকে নোংরা কীট মনে হয় সর্বক্ষণ। রূপকথা মেঝেতে আঁচল বিছিয়ে বসে। জয় তাকে কতটুকু সময় দেবে পলাশের কাছে কাটানোর জানা নেই। তার কেমন লাগছে কে জানে কেমন লাগছে। এই লাগার নাম নেই, বর্ণনা নেই। সে কি শেষবার মানুষের মতো দেখতে এই পশুকে দেখছে? বিয়ে আগ অবধি যে তার পলাশ ভাইয়া ছিল, তারপর হলো নরকের দ্বাররক্ষী। আচ্ছা, রূপকথার অস্থির লাগছে কেন? কিসব হিসেব নিকাশের অঙ্ক ঘুরপাক খাচ্ছে জীবনের। অবর্ণনীয় সব অযচিত অনুভূতিরা নিত্যরত চারধারে। অনেকক্ষণ বসে থাকে পলাশের মাথার কাছে। খুব ধীরে নিঃশ্বাস পড়ছে পলাশের। রূপকথার অবচেতন ভাঙল। হিংস্র এক লাথি পড়ল দরজায়। রূপকথা নড়ল না, উঠল না, শুধু বলল, শব্দ করো না জয়, নিশ্চুপ থাকো কিছুক্ষণ। অন্তু জানালার ধারে দাঁড়িয়ে চুপচাপ। বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর। গাঙ্গের পানি চলচল রবে বয়ে যাচ্ছে। আকাশে চাঁদ নেই। গাঙ্গের কূলের আবহাওয়া একটু মেঘলা বোধ হয়। রূপকথা যাবার পর পরাগ ল্যাপটপ ছেড়ে বসল। অন্তুর দিকে তাকিয়ে বলল, পলাশ ভাইয়ের শুভাকাঙ্ক্ষীরা যখন তখন হামলা করবেই। আর যদি তা না পারে তো পুলিশ নিয়ে আসবে। পলাশের জন্য এই মুহূর্তে জেলখানার চাইতে সুখকর জায়গা দুইটো নেই। জয় বিশাল এক হা করে হাই তুলল। ব্যাপার না, তুমি আছো না, তুলে দেবো ওদের হাতে। তুমিও তো একই কোম্পানির প্রোডাক্ট। আমি আমার বউটা নিয়ে ভাগতে পারলেই হলো।
পরাগ কাঠের ভারী চেয়ারটা ঠেলে মারল জয়ের দিকে। জয় দ্রুত সরে গিয়ে বাঁচল। লাগলে নির্ঘাত হাসপাতাল। পরাগ শান্ত স্বরে বলল, তোমার মতো বেইমানের ওপর ভরসা করাও শালার এক চরম পাথরামি ছিল। জয় উঠে দাঁড়িয়ে মাছি তাড়ানোর মতো হাত নাড়ল। আমি তো জন্মগত আর খানদানি বেইমান। আমি বেইমানি করি পুরো ইমানদারির সাথে। আমার বেইমানিতে কোনো গাফলতি থাকে না, খাঁটি বেইমানি। কিন্তু ভয় হলো তোমার মতো ইমানদারদের নিয়ে। পবিত্র গাদ্দার। পরাগ মুখ বাঁকিয়ে হাসল। যেমনে তোর পেয়ারের পলাশ ভাই আজ শালা হয়ে গেছে, ওরকম কিছু ঠাপ আমিও খাইছি, বুঝলি না রে? জয় অন্তুর দিকে তাকালো। তার খেয়াল নেই ওদের দিকে। পরাগ ল্যাপটপে কিছু দেখে ছট করে উঠে দাঁড়ালো। আজ পলাশকে আমার হাত থেকে তুমি বাঁচাইতে পারবা না। তোমার নাটক আর নিতে পারতেছি না। মারবাই যখন, তখন ফিল্ডিং মারতেছো কেন এমনি? জয় তাড়াহুড়ো করে পরাগের পিছে যাবার আগে হাতের বোতলের মদ গিলে শেষ করে আগে। তারপর পরাগের পেছনে দৌড়ায়। আবার কি মনে পড়ে দৌড়ে ফিরে আসে। এরপর একটা ভরা বোতল নিয়ে আবার দৌড়। পরাগ গিয়ে দরজায় দুটো সজোরে লাথি মারল। রূপকথার কথা শুনে রেগে উঠল। জয় না, আমি। খোল দরজা। আমার মার কিছু হইলে তোর 14 গোষ্ঠীর অবস্থা আমি তোর ওই বেজন্মার মতো করে ছাড়ব। রূপ, দরজা খোল। রূপকথা অবাক হয়ে দরজা খোলে। বুয়ার কি হয়েছে? আমি কেন এসেছি এখানে? বলিসনি কিছুই। এসে থেকে ল্যাপটপে বসে আছিস। তোর ওই বাঞ্ছদ বিশ্রী ভাষায় বকে ওঠে পরাগ। আমার মাকে কোথায় পাঠিয়েছে সেটা শোন। যতক্ষণে বলবে ততক্ষণে ওর আয়ু আছে। চিরকাল তোদের ফরমাইশ খেটেছে, তার বদলে লাথি মানহানি ছাড়া কিছু পায়নি। তোর বাপ মরেছে, এবার ওই শুয়োরের বাচ্চাও মরবে। বাকিটার ভোগ আমার আর মার। তো লোকে জয় এসে টেনে হিচড়ে নিয়ে গেল পরাগকে। পরাগ সমানতালে বকে যাচ্ছে। জয় একবার খামচে মুখটা চেপে ধরল। পরাগ ঝপাট করে এক ঘুষি মারে জয়ের নাকের উপর। তখন ওরা গাঙ্গের কূলে চলে এসেছে। অন্ধকার চারদিক। প্রায় সকাল হয়ে এসেছে। পাখি ডাকছে। জয়ের নাক দিয়ে রক্ত পড়ে প্রায়। ঘুষির আঘাতে ককপক করে রক্ত বেরিয়ে এলো। আঙ্গুলের ডগায় রক্ত মুছে পরাগকে দুটো ঘুষিসহ শেষ অবধি এক লাথিতে গাঙ্গের পানিতে ফেলে দিল। টাল সামলাতে না পেরে নিজেও গাঙ্গের কূলের কাদায় পা পিছলে পড়ল। পরাগ পা ধরে টেনে পানিতে নামানোর চেষ্টা করে। জয় শক্ত করে কিসের একটা শিকড় টেনে ধরে নিজেকে পানিতে পড়া থেকে বাঁচালো তো, অথচ পুরো শরীর ইতোমধ্যেই ভিজে গেছে। কাদামাটিতে পরনের পোশাক শেষ অবধি ঝাড়া মেরে পরাগকে পানিতে ফেলে রেখে বকতে বকতে উঠে এলো। পরাগ পড়ে রইল পানিতে। ফজরের আজানের আগে গাঙ্গে গোসল করা ভালো। গাঙ্গের এধার ঘেঁষে অনেকটা দূর দেখে এলো জয়। তেমন কেউ ছিল না। কাদামাটি সহ ভেজা শরীরে বেসমেন্টে এসে বসল। আরও কয়েক প্যাক মারা দরকার, নয়তো ঘুম আসবে না। রূপকথা পলাশের কপালে হাত রাখে। কপালটা গরম। তাকিয়ে রইল। নিজের শরীরের শুকনো ক্ষতগুলো চিরবির করে উঠছে যেন। পলাশের সামনে নিজেকে ক্ষত বিক্ষত পড়ে থাকতে দেখেছে অজস্র বেলা, কিন্তু পলাশকে কখনো এভাবে দেখা হয়নি। রূপকথা আনমনে বলে ওঠে, জানো জয়, বিয়ের 3 বছরের মাথায় আমার গর্ভে একটা সন্তান এসেছিল। জয় হিপল্যাক্সে দুটো চুমুক দিয়ে বলল, শুনেছিলাম। রূপকথা বলে চলে, তখন আমার গর্ভাবস্থার 4 মাস। সে সময় এক রাতে পলাশের হাতে পড়লাম। পরদিন সকালে আমার গর্ভপাত হলো। 2 সপ্তাহ হাসপাতালে থেকে আমি খুব কেঁদেছিলাম জানো। জয় মাথা নাড়ল। কাঁদা তো ভালো। চোখের জীবাণু, ব্যাকটেরিয়া, ময়লা সব চোখের পানির সাথে ধুয়ে মুছে যায়। হোয়াট এভার। এক সিপ মারবেন? দুঃখের সময় এটা ভালো কাজ দেয়। রূপকথা তাকালো। একই সুরে বলতে লাগলো, তুমি জানো পাপীর ঘর করা কারাবাসের চেয়েও কঠিন। পাপিষ্ঠর সাথে বাস করতে করতে বড়জোর পাপী হওয়া যায় ঠিকমতো, এর বেশি উপকার নেই। জয় ঘাড় ঝাঁকালো। আপনি এসব মেয়েলি দুঃখের কথা আমায় শুনিয়ে কোনো ফায়দা পাবেন না। এক ফোঁটা সান্ত্বনা অবধিও না। রাদার আমার বউকে শোনান। সে নিজেও ভুক্তভোগী, তাই সে আপনার দুঃখ বুঝবেও, সহমত পোষণও করবে। আবার মাল মশলা মেরে নিজের দুঃখের পেঁচালও শোনাবে। আলাপ জমবে ভালো। তার চেয়ে বড় কথা, আমিও আপনার স্বামীর তরিগারি মুরিদ। আমার কাছে এসব কাহিনী শোনানোর ধান্দাটা লস প্রজেক্টে যাবে। রূপকথা বসে রইল চুপচাপ কিছুক্ষণ। সে বিদেশ থেকে পড়ালেখা সেরে দেশে ফিরে কয়েদ খাটছিল এতগুলো বছর। পরিস্থিতি বিশেষ পারিপার্শ্বিক সকল অর্জন ফিকে হয়ে পড়ে। যার বাবা জঘন্য অপরাধী, স্বামীটা হিংস্র পশুকেও হার মানায়। রূপকথার কী করা উচিত ছিল সে অবস্থায়? শেষ রাতের দিকে পলাশ চোখ খুলে উঠে বসল আস্তে করে। রূপকথাকে বসে থাকতে দেখে চমকে গেল। জড়ানো গলায় বলল, রূপ। রূপকথা জবাব না দিয়ে তাকিয়ে আছে। পলাশ বলল, ওরা তোকে আটকে রেখেছে রূপ? রূপকথা অপলক তাকিয়ে বলে, নিজের বাড়িতে আটকে রাখা কেমন? আমি তো এখানেই ছিলাম।
পলাশের হাত দুটোয় গভীর ক্ষত, পেরেক গাঁথা হয়েছে হাতে। দক্ষ এই কাজটা হামজার। কাঠের আসবাবে পেরেক গাঁথার মতো করে পলাশের হাতে পেরেক মারা হয়েছে। চাপটি ধরা রক্তের দানা হাতে কাদামাটির মতো শুকিয়ে আছে। সে হাত বাড়িয়ে পলাশ ছোঁয় রূপকথাকে। রূপকথা চোখ বোঝে। বুকের মধ্যিখানটায় যেন ত্রিশূল বিঁধছে। বুকটা ছিঁড়ছে ধীরে ধীরে, গেঁথে যাচ্ছে ভেতরে। তার জীবনটা জীবন হলেও পারত, তার স্বামীটা মানুষ হলেও পারত। সে এক জোড়াতালি দেয়া ছিন্ন ভিন্ন শরীরের অধিকারিণী না হয়ে একজন সুন্দর পুরুষের সুশ্রী স্ত্রী হলেও পারত। সে কোনো ঘৃণ্য রুচিসম্পন্ন পিতার সন্তান না হয়ে আমজাদ সাহেবের মতো বাবার মেয়ে হলেও পারত। চোখ খোলে রূপকথা। কই, আমজাদ সাহেবের মেয়েটাও যে ভালো নেই। মূলত ভালো থাকাটা জীবন নয়। পলাশ হাসল। সে হাসলে চোখ দুটো ছোট হয়ে যায়, ভয়ানক দেখায়। হেসে বলল, তুইও বিশ্বাসঘাতকতা করলি রূপ? রূপকথা মলিন হাসে। বিশ্বাসের সম্পর্ক ছিল নাকি আমাদের? উত্তর যেহেতু না, সেখানে বিশ্বাসের ঘাতক হবার সুযোগটা কোথায় বলো? পলাশ গলা টিপে ধরল রূপকথার। হাতের ক্ষত থেকে মরা রক্ত গড়িয়ে রূপকথার গলায় লাগে। পলাশ হাতটা আরও দৃঢ় করে। দম বন্ধ হয়ে আসছিল, তবু রূপকথা নির্লিপ্ত। পলাশ বলল, শিকড় খুলে দিতে বল তোর লাংকে। লাংকিগিরি করতে রয়ে না গেছি সেখানে? ওদের স্পেশাল সেবা যত্ন করার জন্য রাখছে তোরা তোকে। আমি মরলে ওই কাজই করে খাস। লুটির চিংড়ি, মারা খাইতে খাইতে জীবন যাবে তোর। আমি। পলাশের হাতের থাবা শক্ত হলো, তাতে হাত থেকে রক্ত পড়ছিল। জয় এসে সেই ক্ষততে লবণ লাগিয়েছে। শরীরের জোর নেই নেই করেও অমানসিক শক্তি যেন। চোখ উল্টে এলো। গোংরাচ্ছিল রূপকথা। পলাশ ছাড়ল না, অকথ্য ভাষায় বকে গেল। পায়ে গুলি লাগা জায়গাটাতে একটা নোংরা কাপড় বাঁধা। সেই কাপড়ের ময়লা জীবাণুর জোরে কদিন ওভাবে থাকলে ক্ষততে ইনফেকশন হয়ে ক্যান্সার ধরে যাবে যেন। না খাওয়া আজ 2 দিন। খানিক পর ক্লান্ত হয়ে ছেড়ে দিল রূপকথাকে। কিছুক্ষণ জিম ধরে বসে রইল। রূপকথা কিছুক্ষণ কাশতেও পারল না। শ্বাস ছাড়ল বেশ কিছুক্ষণ পর। তারপর বলল, আর কোনো ইচ্ছে আছে তোমার মৃত্যুর আগে? আমাকে আর কোনোভাবে টর্চার করতে চাও? আমি জানি তোমার শেষ ইচ্ছে হিসেবে তুমি আমার শরীরটাকে বেছে নেবে ছেঁড়া ফাড়ার জন্য। পলাশ একবার তাকিয়ে আবার মাথা নত করল। কয়েক সেকেন্ড পর টুপ করে এক ফোঁটা রক্ত পড়ে মেঝেতে। পলাশ দ্রুত মাথা তুলল। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তার শরীরটাকে অচল করে ছেড়েছে এরা। এ পর্যায়ে পলাশের ভেতরে একটা বিক্ষোভ জেগে উঠল। যে বিক্ষোভটা মৃত্যু ভিক্ষা করতে চায়। মেঝের ওপর টান হয়ে শুয়ে পড়ল। 2 হাতের প্রতিটা রগে রগে পেরেক গাঁথা হয়েছে। হাতুড়ি দিয়ে ধীরে ধীরে পেরেকগুলো গেঁথে আবার তোলার সময়ও বেশ সময় নিয়ে 2 আঙ্গুলে পেরেক টেনে টেনে বের করেছে হামজা। কতটা রক্ত বেরিয়ে গেছে মাপা গেলে ভালো হতো, তাহলে একটা হিসেব পাওয়া যেত। শরীরে আর কতটুকু রক্ত বাকি আছে। শ্বাস ধীর হয়ে এলো পলাশের। চোখ বুজে খানিকক্ষণ শুয়ে থেকে আস্তে করে পানি চাইল। জয় হামজা ততক্ষণ মানুষকে অত্যাচার করে যতক্ষণ সে সজ্ঞানে থাকে। জ্ঞান হারালে মাপ, আবার চিকিৎসা করে, সুস্থ করে। জ্ঞান ফিরলে নতুন মাত্রায় শুরু। পলাশ 2 দিন আয়ও পেয়েছে এই বদৌলতে। আজ রাতটাও পেল, কারণ সে অজ্ঞান ছিল। ভিকটিমের চোখে কাতরানি না দেখলে জয় টর্চার করে সুখ পায় না। এটা ওদের গোটা সোসাইটির উসুল। এই নীতির মূল হোতাটা রুদ্র ইয়াজিদ, তারপর হামজা, জয়, পলাশ। রূপকথা পলাশকে উঁচু করে ধরে পানি খাওয়াতে গেলে পলাশ গা দুলিয়ে হাসে। আজব দেখতে লাগে তখন। দাঁতের পাখে কালো রক্ত। হেসে জিজ্ঞেস করে, তোর কি আমাকে এই অবস্থায় দেখে কষ্ট হচ্ছে রূপ? হচ্ছে তো। তুমি জানো না আমার কতটা কষ্ট লাগছে যখন ভাবছি আমার স্বামীকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে দেখেও আমার তাকে বাঁচাতে ইচ্ছে করছে না। তাকে মুক্তি দেবার তাগিদ পাচ্ছি না ভেতরে। এটা ভাবলেই বুক ভেঙে চড়ে কষ্ট আসছে। তখন কষ্টে মরে যেতে ইচ্ছে করছে। অথচ তুমি না আমার পলাশ ভাইয়া, আমার স্বামী। আমি ছাড়া এই দুনিয়ায় আপন বলতে তোমার কেউ নেই এই মুহূর্তে। আর আমিটাও তোমার খুব কাছের আপন কেউ। তোমার এই শেষ মুহূর্তে আমি তোমার সামনে আছি, পাশে আছি, তোমাকে পানি খাওয়াচ্ছি। এমন সৌভাগ্য কয়জনের হয়? অথচ তোমার জন্য স্বাভাবিক মায়াটুকুও লাগছে না। এটা কতটা ব্যথাদায়ক ভাবতে পারো? এটা ভেবে তোমার কষ্ট হবার কথা হচ্ছে?
পলাশ অবাক হয়ে চেয়ে থাকে। আশ্চর্য, শরীরের মরণসম ব্যথাটা এখন ঝাপসা লাগছে। বুকে কিসের যেন অস্থিরতা। পলাশ অবাকের চরম সীমায় পৌঁছে গেল। এই জীবনে সে কখনো আবেগ বোধ করেনি। কসাইয়ের মতো মানুষ জবাই করা, নারীদেহ ছিঁড়ে খাওয়া, মানুষের শেষ সম্বলটুকু হস্তগত করে নেয়া, কারো ব্যবসার গোটা পুঁজি মুনাফা সবটা এক হানায় ছাঁদা হিসেবে হাতিয়ে নেয়া, বাপের সামনে মেয়ে, মেয়ের সামনে বাপকে মারা, কি যে সুখ লাগতো এসবে। তার মস্তিষ্কের কোনো অংশে আবেগ, অনুভূতি নামক দুটো শব্দের অস্তিত্ব নেই। এটা চিরন্তন সত্যের মতো। অথচ আজ পলাশ বুকের ভেতরে হাতড়ে নতুন একরকম কিছু অনুভব করল। এই জীবনে এই রকম কিছুর সাথে তার পরিচয় ঘটেনি। এই রূপকথা তার পা দুটো দুহাতের বাহুতে জড়িয়ে ধরে বাচ্চা মেয়ের মতো মিনতি করছে, ও পলাশ ভাইয়া, ছেড়ে দাও আমায়, ও পলাশ ভাইয়া, পলাশ ভাইয়া গো। এই চিৎকার আর মিনতি করা কান্নাগুলো পলাশের কানে বাঁশির সুরের মতো সুক্কর ঠেকত। নিজেকে পুরুষ মনে হতো তখন। আজ পলাশ হতবিহ্বল হয়ে চেয়ে থাকলো। তার এই দুনিয়ায় কেউ নেই আপন। রূপকথা আছে, সে খুব আপন, তার স্ত্রী, চাচার মেয়ে। অথচ সে তাকে বাঁচাবে না। রূপের নাকি ইচ্ছেই করছে না একটুও। কঠিন মৃত্যু তার সামনে। এই একমাত্র আপনটার সাথে সে খুব অন্যায় করেছে, তাই একমাত্র আপনজন সামনে আছে। তবু তার এই নারকীয় হাল দেখেও মায়া লাগছে না। রূপকথা নিচু স্বরে কিন্তু কণ্ঠস্বরে অনুযোগের দৃঢ়তা মিশিয়ে বলল, আর এই মায়া না লাগার পেছনের প্রেক্ষাপটগুলো খুব ভয়াবহ, বুঝতে পারছো তুমি? পলাশ ছাড়া মেরে উঠতে চেয়ে পড়ে যায়। তার রূপকথা ভীষণ রূপবতী, ঠিক রূপকথার রাজকুমারীদের মতন শিক্ষিত, কথা বলে কি সুন্দর করে। আজ এসব মনে পড়ছে তার। উঠে বসে পলাশ, হাত বাড়িয়ে রূপকথার ঠোঁট ছোঁয়, কিন্তু কিছু বলতে পারে না। রূপকথা যান্ত্রিকভাবে উঠে দাঁড়ায়। পলাশের ক্ষতবিক্ষত দুর্বল হাতটা তখন পিছলে যায় রূপকথার জামদানি শাড়ি ঘেঁষে। রূপকথা আর পেছন ফিরে তাকায় না। আচমকা তার বুক জ্বলছে। পুরনো দিনগুলো ভয়ঙ্করভাবে স্মৃতিপটে আক্রমণ করছে। এখন আর পলাশের সামনে থাকা চলবে না। সেও তো একা হয়ে যাবে, আর তার কেউ থাকবে না। হাসল রূপকথা, পলাশ থাকলে কেউ থাকা হতো। চোখ দুটো জ্বলছে অন্তর। ঘুম নেই কত রাত। যাকে ভোলা হয়নি তাকে মনে পড়ার প্রশ্ন ওঠে না। তবু গত রাত থেকে আব্বুকে মনে পড়ছে। এই কেমন মনে পড়া, তার তো ব্যাখ্যা নেই। আছে কেবল খণ্ড খণ্ড ব্যথা। অন্তর মনে হলো এই তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে তার উচিত এখন ওই গাঙ্গের জলে মুখ চুবিয়ে 10 মিনিট ধরে রাখা। তাতে সব থেমে যাবে, তার হৃদঘড়িটা, সাথে সকল ব্যথাও। বাগানের ঘাসগুলো অযত্নে বেড়েছে। সকাল সকাল কবির পুরো দলবল নিয়ে পলাশের এই বাড়িতে হাজির। জয় একটা কোরবানির আয়োজন করবে, তরুর জানের সৎকা হিসেবে। ওদের দাওয়াত এখানে। অন্তু ঝোপের কিনারে পাকা ঢিলার উপর বসে থাকে। জয় প্যান্ট হাই বুট ছেড়েছে। কবির সকালে সাদা লুঙ্গি ও চিরায়ত চামড়ার স্যান্ডেল এনে দিয়েছে। রূপকথা এসে নিঃশব্দে বসে অন্তুর পাশে। অন্তু স্বাভাবিক হতে চেষ্টা করে, মুখে যেন দুঃখ ফুটে না ওঠে, তাই হাসার অভিনয় করে। জয় চুলো জ্বালাচ্ছিল। ভাঙ্গা ডাল কুড়িয়ে এনে জড়ো করছে ছেলেরা। ধোয়া চোখে লেগে কেঁদে কেটে অস্থির অবস্থা তার। লুঙ্গিতে কালি ভরে গেছে। অনেক কষ্টে চুলো জ্বলেই উঠেছিল সবে। পরাগ কোত্থেকে এক বালতি পানি এনে ঢেলে দিয়ে আরাম করে হেঁটে গিয়ে মুরগিও জবাই করতে লাগলো। জয় চোখের মণি ঘুরিয়ে দেখল পুরো ব্যাপারটা। এরপর আস্তে করে বকলো দুটো, শালার জাঙ্গিয়ার ভেতরে কাঁকড়া ঢুকাইতে পারলে শান্তি লাগতো, লেওড়ার বাল। জীবনেও কখনো ভালো সম্পর্ক ছিল না জয়ের সাথে পরাগের। তখন জয় ক্লাস 8-এ। ঘুরতে গিয়ে দুজন বাজি ধরে এক দ্বীপে গেল পালিয়ে নৌকা নিয়ে। জয়কে দ্বীপে নামিয়ে নৌকা নিয়ে চলে যাবার সময় একটা পকেট ছুরি দিয়ে পরাগ বলল, নে, এটা দিয়ে মাছ শিকার করে খাস, আর মাছ না পেয়ে বেশি খিদে লাগলে মরে যাস। আমার দোয়া থাকবে তোর সাথে, সালাম বন্ধু। এরপর জয় কিভাবে দুদিন পর সেখান থেকে ফিরেছিল সে এক ইতিহাস। তারপর আর দুজনের জীবনে বনিবনা হয়নি। অন্তু সেদিন রূপকথাকে জিজ্ঞেস করেছিল, আপনি জয় আমিরকে বেশ জানেন তাই না? রূপকথা কিছুটা সময় নিয়ে জবাব দেয়, আমার বিয়ে হয়েছে 2009-এ। তখন জয় অনার্স 2য় বর্ষে। সে সময় হোটেলে রোজ ওর যাতায়াত ছিল। কখনো কখনো অতিরিক্ত মদ খেয়ে সাথে চুরোট টেনে কাশতে কাশতে বমি করে ভাসিয়ে ফেলত। জ্বরে গা পড়ে যেত। তবু কোনো মেয়ে সাহস ছিল না ওর কাছে গিয়ে ওকে সেবা দেয়। রূপকথা সামান্য হাসল। জানো তো, সে আবার কারো সেবা আদর যত্নের ভুক্তভোগী না। তখন আমাদের আগের বিলার পাশের বিল্ডিংটা হোটেল ছিল। কোনো কারণে গেলে দেখেছি বেহুশের মতো পড়ে আছে।
তবু কাউকে সেবা করতে দিচ্ছে না। আমি গিয়ে ধমকে ধামকে জোর করে টেনে বাড়িতে নিয়ে যেতাম। প্রথম দিন এক থাপ্পড়ও খেয়েছিল আমার হাতে বেশি ভাব ধরায়। অন্তু মুখ তুলল। কখনো সরাসরি তাকে স্নেহের কাঙ্গাল মনে হয়নি। জয়ের যেটুকু যা দেখা যায় সবটাই ওর নিজের স্ক্রিপ্টেড। তুমি তাকে খুব ভালো জানো এবং আরও অনেকে জানবে হয়তো, কিন্তু তোমার মতো করে কেউ জানে না। কত রাত জ্বরের ঘোরে কাতরেছে। মাথায় পানি দিতে গিয়ে শার্ট খুললে দেখেছি শরীরে অজস্র দাগ, কোনোটা তাজা কোনোটা অনেক পুরনো। অথচ এত এত রাত পড়ে থেকেছে বেহের অবস্থায়, তবু কোনোদিন ওর অতীত বা ভেতর সম্পর্কে একটা কথা জানতে পারিনি। অন্তু কথা ঘোরায়। থাপ্পড় খেয়ে কী করলো? দীর্ঘ এক শ্বাস টেনে উদাসীন স্বরে বলল রূপকথা। ব্যাককেলের মতো চেয়ে রইল। এরপর চুপচাপ যা বললাম শুনল। রূপকথা একটু চুপ থেকে বলল, সেসব দিনে ঘুমের ঘোরে তোরকে ডাকত 2টো ঘুমের ওষুধ দেবার জন্য। অন্তু ঠোঁট বাঁকিয়ে হাসল। সকল যন্ত্রণার একটাই ওষুধ, ঘুমের ওষুধ, আর নয়তো মদ গিলে ঘুমানো। চমৎকার তো। রূপকথা তাকালো অন্তুর দিকে। তুমি জানো তোমার আর ওর মাঝে অসংখ্য মিল আছে? অন্তু তীব্র প্রতিবাদ জানায়। প্রশ্নই ওঠে না। রূপকথা শাড়ির আঁচলে ঘাম মুছে বলল, অস্বীকার করে অনস্বীকার্যকে এড়াতে পারবে না। জয়ের আয়নায় দেখা যাওয়া প্রতিবিম্বটা হলে তুমি, একই তবে বিপরীত। দুজন একযোগে তাকালো জয়ের দিকে। সে এখন ঘাসের উপর টান টান হয়ে শুয়ে পড়েছে, ঘাড়ের নিচে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। গাঙ্গের পাশে সবসময় সনসনে বাতাস, কপালের কাছের চুলগুলো উঠছে। অপর হাতটাও এবার ঘাড়ের নিচে গুঁজে গলা ছেড়ে এক ভারী টান ধরল। ও আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম। ও আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম। আমার সাধের মালা, আমার সাধের মালা যায় রে চিরে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। রূপকথা একদৃষ্টে জয়ের দিকে চেয়ে থেকে বলল, জয়কে আমার একটা মানচিত্রের মতন লাগে। এক এক দিকে দৃষ্টির কোণ থেকে তাকে এক একভাবে আবিষ্কার করা যায়। পাপের কোনো দিককোণ নেই, যেদিক থেকেই দেখুন ওটা পাপ এবং পাপ। রূপকথা হাসে। ভুল বলনি, পলাশের হাত থেকে এই জয় কতবার আমাকে ছাড়িয়েছে। এরপর একবার পলাশের সাথে ঝামেলা করে আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে রাখলো। তখন নিশ্চিত হতে শুধায় অন্তু, কোন বাড়িতে? আমির নিবাস। আপনি ওখানে ছিলেন? ছিলাম। মজার কথা শুনবে, রেখে এলো আমায়, অথচ জীবনে দেখতে গেল না আর বেঁচে আছি না মরেছি। আমি যে ওকে না জানিয়ে চলে গেছিলাম ও বাড়ি থেকে, সেটাও জেনেছে ও 1 সপ্তাহ পর। অন্তুর হাসি পেল। এছাড়া এরা আর কি আশা রাখে জয় আমিরের কাছে? বলল, বাড়িটা কেমন বলতে পারেন? তোমার শ্বশুর বাড়ি তো, সেটার ব্যাপারে আমার কাছে জানা কেন? নিজে গিয়ে জানবে। আমি? সে হিসেব থাক আপাতত, আপনিই বলুন। অল্প চুপ থেকে রূপকথা চোখ তুলে তাকালো অন্তুর দিকে। তুমি আমাকে ঘৃণা করো অন্তু? অন্তু প্রসঙ্গ বদলায়। বাড়িটা কি পুরনো আমলের? রূপকথা আর জবাব দিল না। পদে পদে অন্তুর মাঝে জয় আমিরের ছাপ ফুটে ওঠে, যা মুখে প্রকাশ করতে ইচ্ছুক নয়। সেই কথাটা ভীষণ সন্তর্পণে এড়িয়ে যায় এরা। রূপকথার বুক আরেকটু ভার হলো। অন্তুর সুপ্ত ঘৃণা রয়ে গেছে তার উপর আজও। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।